Hello and welcome back to the discussion on Wagner-Meruin rearrangement. আমরা এর আগের দিন যেখানে ছেড়েছিলাম সেটা হচ্ছে ওয়াগনার-মেরুইন রিঅ্যারেঞ্জমেন্টের মোটিভ হিসেবে রিং স্ট্রেন রিলিফ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং সেখানে স্মল রিং থেকে রিং এক্সপ্যানশন হয়ে লার্জ রিং হয়। সেটারই একটা ভ্যারিয়েশন আরেকটা নেম রিয়াকশন আছে, সেটা হচ্ছে ডেমজেনভ রিঅ্যারেঞ্জমেন্ট। ডেমজেনভ রিঅ্যারেঞ্জমেন্টটা অ্যামিনোমিথাইল সাইক্লোঅ্যালকেন এই কম্পাউন্ডগুলোর ওপর হয়। অ্যামিনোমিথাইল মানে হচ্ছে CH2NH2 গ্রুপ। সেই অ্যামিনোমিথাইল গ্রুপ যদি একটা সাইক্লিক অ্যালকিল গ্রুপের সঙ্গে জড়িয়ে থাকে তাহলে তাকে বলা হয় অ্যামিনোমিথাইল সাইক্লোঅ্যালকেন। যেমন এখানে অ্যামিনোমিথাইল গ্রুপটা সাইক্লোহেক্সাইল গ্রুপের সঙ্গে জড়িয়ে আছে। তো এই কম্পাউন্ডের আমরা নাম দিতে পারি সাইক্লোহেক্সাইল মেথানামিন, কারণ মিথাইল অ্যামিন হচ্ছে CH3NH2, তার একটা হাইড্রোজেনকে সরিয়ে অ্যাজ ইফ একটা সাইক্লোহেক্সাইল গ্রুপ এসেছে। তো এই কম্পাউন্ডকে যদি নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করা হয় তাহলে এই প্রাইমারি অ্যামিনটার ডায়াজোটাইজেশন হয়। এটা এমন একটা রিয়াকশন যেটা আমরা অর্গ্যানিক নাইট্রোজেন কম্পাউন্ডস যখন পড়ব তখন দেখব। কিন্তু এই NH2টা N2+ কনভার্টেড হয়। অবভিয়াসলি N2+ is an excellent living group, therefore this carbon now becomes kind of electron deficient, কারণ ওখানে N2+ তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে এই CN বন্ডটা ভেরি উইক হয়ে যায় এবং তার ফলে একটা রিং এক্সপ্যানশন হয় এবং রিং এক্সপ্যানশনের ফলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় which is quenched by the nucleophile present in the reaction medium, which is water. So eventually we get a ring expanded alcohol. This is the Demjanov rearrangement. এবং এটা অ্যাসাইক্লিক প্রাইমারি অ্যামিনের সঙ্গে নাইট্রাস অ্যাসিডের রিয়াকশানেও এই ধরনের অ্যালকোহল ফর্মেশন দেখা যায় বা থ্রু রিঅ্যারেঞ্জমেন্ট, সেটাকেও আমরা এখন ডেমজানভ রিঅ্যারেঞ্জমেন্ট বলে বলি। তো কী রিয়াকশানটা হচ্ছে সেটা হচ্ছে HNO2 দিলাম NH2-র মধ্যে, দিলে N2+ হলো। দিস নাইট্রোজেন ইজ অ্যান এক্সেলেন্ট লিভিং গ্রুপ, সো দিস রিং এক্সপ্যান্ডস অ্যান্ড দিস ইজ আওয়ার 1-2 শিফট অ্যান্ড দিস N2 গোজ অ্যাওয়ে এবং আমরা এখানটায় একটা 6 মেম্বার রিং এক্সপ্যান্ড করে একটা 7 মেম্বার কার্বোক্যাটায়ন পেলাম, যেটাকে আমরা সাজিয়ে গুছিয়ে লিখলে এরকম দেখতে হবে। Water can now attack here and then lose 1 proton to give you the cycloheptanol. And therefore এটা fundamentally this is a migration from carbon to electron deficient carbon, because CN bond is very weak, the extent of bond breaking is much greater than the extent of bond making. Primary carbocation probably এখানে তৈরি হয় না, this is assisted by the migration of the carbon-carbon sigma bond, but nonetheless এই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে because the CN bond breaks faster than the formation of the new CC bond. এবং এখানে competition হতে পারে because this is an excellent living group and this is a primary center, so water can in fact attack here to give you a compound যেখানে এই NH2টা আলটিমেটলি বেরিয়ে গিয়ে এখানে OH হয়েছে। যেমন এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যেমন দেখছি যে এখানটায় সাইক্লোহেক্সাইল ছিল, এখানে একটা সাইক্লোবিউটাইল আছে, এখানে NNO2 অ্যাকুয়াস অ্যাসিড দিলে আমরা দু ধরনের প্রোডাক্টই পাচ্ছি। একটা হচ্ছে এখান থেকে N2+ হয়ে তারপরে এখানে প্রবাবলি SN2 রিয়াকশন হয়েছে, ওয়াটার অ্যাটাক করেছে, আবার এইখানে N2+ হয়ে এটা লিভিং গ্রুপ হয়ে গেছে, এই রিং এক্সপ্যান্ড করেছে, 5 মেম্বার রিং তৈরি হয়েছে, সেই 5 মেম্বার অর্থাৎ সাইক্লোপেন্টাইল ক্যাটায়ন হয়েছে, which is captured by the water and eventual loss of proton will give you the corresponding cyclopentanol. Synthetically এটা best applied for the preparation of 5, 6 and 7 member ring, আমরা যেরকম দেখিয়েছি 6 member ring থেকে এক্সপ্যান্ড করে 7, 5 থেকে এক্সপ্যান্ড করে 6, 4 থেকে এক্সপ্যান্ড করে 5, কিন্তু তার থেকে স্মলার বা লার্জার রিংয়ের জন্য এটা খুব একটা কাজ করে না। এই ডায়াজোটাইজেশনের মেকানিজমটা আমরা এখানে ইলাস্ট্রেট করেছি। ডায়াজোটাইজেশনে বেসিক্যালি এটা প্রথমে নাইট্রোজেনের লোন পেয়ারের সাথে একটা ইলেকট্রোফিলিক স্পিসিসের ইন্টারাকশন হয়। দ্যাট ইলেকট্রোফিলিক স্পিসিস ইজ নাইট্রোসোনিয়াম আয়ন। Simplistically put, NNO2 in aqueous acid gives rise to in situ formation of nitrous acid HNO2, যেটার OH গ্রুপটা প্রোটনেটেড হয়ে গুড লিভিং গ্রুপে কনভার্টেড হতে পারে এবং ওয়াটার যদি বেরিয়ে যায় তাহলে নাইট্রোসোনিয়াম আয়ন তৈরি হয়। দিস নাইট্রোসোনিয়াম আয়ন ক্যান বি ক্যাপচার্ড বাই NO2- to give you N2O5, which itself is a source of NO+, এবং নাইট্রোসোনিয়াম আয়ন is a resonance stabilized electrophile, so it is a weak electrophile. তো এখানে RNH2-র মাথায় প্রাইমারি অ্যামিনের নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে,
তো সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে এবং নাইট্রোসোনিয়ামকে দেখতে পেলে ও তার সাথে রিয়াকশান করে, ও NO প্লাসের সঙ্গে রিয়াকশান করে নাইট্রোজেন এন্ডে অ্যাটাক করে এবং এই N ট্রিপল বন্ডেড ওর একটা পাই বন্ডকে শিফট করিয়ে ও N নাইট্রোসোঅ্যামিন কম্পাউন্ডটা তৈরি করে। N নাইট্রোসোঅ্যামিন ইজ সামথিং হুইচ ইজ ভেরি সিমিলার টু কার্বনিল উইথ আলফা হাইড্রোজেন। যদি আমরা এখানটাকে কার্বনিল ধরি এবং তাহলে এটাকে আমরা আলফা পজিশন ধরতে পারি, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে ঠিক যেরকম কার্বনিলের একটা ইনল টটোমার হয়, এরও একটা এই ধরনের টটোমারিক ফর্ম আমরা এটাকে আঁকতে পারি, যেখানে NH বন্ড N ডাবল বন্ডেড O থেকে চেঞ্জ হয়ে N ডাবল বন্ডেড N OH হয়, and this OH is can be protonated in this reaction medium, and this nitrogen lone pair can assist in the departure of this OH2 plus, so that you get the diazotized species RN2 plus. এটা যখন অ্যালিফ্যাটিক কম্পাউন্ড তখন এটা ভেরি আনস্টেবল, বাট অ্যারোমেটিক ডাইজোনিয়াম আয়ন্সগুলো due to conjugative effect of the aromatic ring they are relatively stable, which we will see later. আমাদের এইখানে এটা খুব একটা দরকার নেই, কিন্তু ডেমজেনভ রিঅ্যারেঞ্জমেন্টের ইন্টিগ্রাল পার্ট হিসেবে আমাদের ডাইজোটাইজেশনের প্রিলিমিনারি পার্টটা আমরা দেখে নিলাম। এবার এই যে এত ওয়াগনার মিরুইন রিঅ্যারেঞ্জমেন্ট পড়া হচ্ছে, তার মেকানিজম দিচ্ছি আমরা, তার প্রুফ কী আছে, ইন্ট্রামলিকিউলার কি না সেটা বোঝার জন্য আমরা কাইরাল মাইগ্রেটিং গ্রুপ ইউজ করতে পারি, এবং এই ধরনের একটা কম্পাউন্ড যেখানে একটা ডেমজেনভ রিঅ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে NNO2HCl H2O ডাইজোটাইজেশন, সেখানে দেখা যাচ্ছে যে এইখানে N2 প্লাস হয়ে বেরিয়ে যাবে, তাহলে এই নীল রঙের গ্রুপটা মাইগ্রেট করবে, বাট ইট হ্যাপেন্স টু বি আ কাইরাল মাইগ্রেটিং গ্রুপ, and in the product alcohol we are seeing that it has retained its configuration. The mechanism is outlined here. You are advised to look into the mechanism and try to figure out what is happening. Basically you are converting the NH2 to N2 plus, তারপরে CC bond ভাঙলো, এই অ্যালকিল গ্রুপ 1,2 শিফট করলো, intramolecular migration হলো, N2 plus বেরিয়ে গেল, so this is what you have, and this is a carbocation which will be quenched by the water, and eventual loss of proton will give you the alcohol where the migrating group has retained its configuration. So this clearly proves যে হ্যাঁ এখানে আমার ইন্ট্রামলিকুলার মাইগ্রেশন হয়েছে। সেকেন্ড আরেকটা প্রুফ আছে, এটা একটা একটু অদ্ভুত দেখতে কম্পাউন্ড, পরপর কার্বনগুলোতে কতগুলো সাইক্লোপ্রোপাইল গ্রুপ আছে, এবং বুঝতেই পারছো এই কম্পাউন্ডটাতে বেশ অনেক স্ট্রেন আছে। এই কম্পাউন্ডটার আমরা পরিষ্কার এই 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 সাইক্লোহেক্সাইল রিংয়ের আপার ফেস যেটা যেটা আমাদের দিকে আছে, অর্থাৎ যেগুলোতে ওয়েজ বন্ড আছে, সেটাকে আমরা বলতে পারি বিটা ফেস, আর যেগুলো ড্যাশ বন্ড আছে অর্থাৎ আমার থেকে দূরে আছে সেগুলোকে আমরা বলতে পারি আলফা ফেস। এটার মধ্যে H প্লাস দিলে এই 3 মেম্বার রিংগুলো ওপেন আপ করে এবং রিং এক্সপ্যানশন হয়ে 4 মেম্বার রিংয়ে কনভার্টেড হয়, এবং সেখানে একটা কার্বোক্যাটায়ন ইভেনচুয়ালি তৈরি হয়। এটা বেসিক্যালি এটা কাস্কেড রিয়াকশান, অর্থাৎ একটা 3 মেম্বার রিং ওপেন করার পরে তার পাশের 3 মেম্বার রিংটা ওপেন করে, তার পাশেরটাও করে, তার পাশেরটাও করে, তার পাশেরটাও করে, ইভেনচুয়ালি সবকটাই 4 মেম্বারে কনভার্টেড হয় এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় যেটা কোয়েঞ্চড হয় বাই দি ওয়াটার, এবং ইভেনচুয়ালি আমরা ওখানে OH-কে দেখতে পাই। তো ঠিক এই স্টিরিওকেমিস্ট্রিটাই কেন হবে, যে OH-টা যদি আমাদের এখানে আমরা যদি যেটা বললাম যে তলার ফেসটা অর্থাৎ আমার থেকে দূরে আছে যেটা, সেটা যদি আলফা ফেস হয়, তো OH আলফা ফেস থেকে বেরিয়েছে এবং তারপরের OH-টা কিন্তু আলফা ফেসেই ঢুকেছে, আর নিজে ছিল হচ্ছে বিটা ফেসে অর্থাৎ আমার দিকে ফেসে ছিল, সেটা এখন আলফা ফেসে চলে গেছে। তো এটা কেন হচ্ছে, এটাকে রং দিয়ে আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। ব্লু কালারের যে বন্ডগুলো আছে সেগুলো হচ্ছে সমস্ত তোমার আলফা ফেসের বন্ড, বিটা ফেসের বন্ড যেগুলো মাইগ্রেট করছে, আর রেড কালারের বন্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে বিটা ফেসের আলফা ফেসের বন্ড যেটা নাকি মাইগ্রেট করছে। আরেকবার বলে দিচ্ছি, ব্লু কালারের বন্ডগুলো আমার দিকে আছে, ওয়েজ বন্ডে আছে, এরা হচ্ছে বিটা ফেসের বন্ড যারা মাইগ্রেট করছে। রেড কালারের বন্ড তারা আমার থেকে দূরে আছে, those are the bonds on the alpha phase which are migrating. তো যদি এখান থেকে OH2 প্লাস বেরোয়, তাহলে এই 3 মেম্বার রিং যখন ওপেন করবে আমরা জানি যে এই দেখো এই N2 প্লাস যখন বেরোচ্ছে এই অ্যালকিল গ্রুপ তো তার সাথে অ্যান্টি থাকতে হবে, বিকজ এটা সর্ট অফ ইন্ট্রামলিকিউলার নিউক্লিওফিলিক ডিসপ্লেসমেন্টের মতো, লাইক NGP। তো OH2 প্লাস আলফা ফেস থেকে বেরোচ্ছে, OH2 প্লাস যদি আলফা ফেস থেকে বেরোয় তাহলে বিটা ফেসের থেকে মাইগ্রেট করতে হবে, বিটা ফেসের থেকে মাইগ্রেট করলো,
যদি বিটা ফেজ থেকে এ মাইগ্রেট করে তাহলে এর এই রিংটার রেসপেক্টে তার পাশের রিংটা অর্থাৎ এইখানটা এই কার্বনটায় তখন প্লাস চার্জ তৈরি হচ্ছে, কিন্তু এখানে যে বন্ডটা মাইগ্রেট করেছে সেটা কিন্তু ব্লু কালারের ওয়েজ বন্ড। তাহলে তার পাশের যে সাইক্লোপ্রোপাইল গ্রুপটা আছে সেই সাইক্লোপ্রোপাইলের যে ড্যাশ বন্ডটা আছে সেইটা ভেঙে এখানে 4 মেম্বার রিংটা তৈরি হবে, কারণ এই বন্ডটা আর এই বন্ডটা এই দুটোকে কিন্তু আবার একই যুক্তিতে অ্যান্টি হতে হবে। সেটা যদি না হয় তাহলে রিং খুলবে না। তো আমরা সেটাই এই লজিকটা প্রত্যেকটা রিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারি, এবং এটা থেকে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি আমাদের কম্পাউন্ডটা দেখে যে মাইগ্রেটার, যে সমস্ত মাইগ্রেটার এই নীল রঙের বন্ড অর্থাৎ বিটা ফেজ থেকে শুরু করেছিল তারা সব বিটা ফেসেই রয়েছে, এ দেখো বিটা ফেসেই রয়েছে। আর যারা নাকি আলফা ফেজ থেকে শুরু করেছিল তারা আলফা ফেসেই রয়েছে। এই যে লাল রঙের বন্ডটা আলফা ফেজ থেকে শুরু করেছিল ও লাল রঙেই রয়েছে, অর্থাৎ আলফা ফেসেই রয়েছে। এই বন্ডটা বিটা ফেজ থেকে শুরু করেছিল তাই এই বন্ডটা বিটা ফেসেই রয়েছে, অর্থাৎ ওরা নিজেদের কনফিগারেশন রিটেন করছে সর্ট অফ। আর যেহেতু এই সেন্টারটার ওপরে ব্যাকসাইড অ্যাটাক করছে বিটা ফেসের ব্লু কালারের বন্ডটা, তাহলে এখানে আমরা ইনভার্সন অফ কনফিগারেশন এক্সপেক্ট করবো, এবং ঠিক তাই দেখা যাচ্ছে যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে সেটার বিটা ফেসটা ব্লক হয়ে আছে, একমাত্র ওয়াটার আলফা ফেস থেকে আসতে পারে, ফলে আমাদের যে ওয়াটারটা এসছে সেটা ওইচটা আলফা ফেসে আছে। তো এই এক্সপেরিমেন্টগুলো এটা প্রমাণ করে যে আমাদের এই ধরনের রিয়াকশানে ইন্ট্রামলিকিউলার মাইগ্রেশন হচ্ছে। আচ্ছা, ওয়াগনার-মিরউইন রিঅ্যারেঞ্জমেন্টের ফাইনাল স্টেজে আমরা এনজিপির ব্যাপারটাকে আরেকটু এক্সপ্লোর করব। তো অনেক দিন আগে এই জিনিসটা ধরা পড়েছিল, এবং এটা SN1 SN2 পড়ার সময় তোমরা নিশ্চয়ই পড়েছো। এই ধরনের একটা কম্পাউন্ড যেটা একটা টসাইলেট ডেরিভেটিভ অফ অ্যান অ্যালকোহল, এবং সেটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ 3O ভ্যারাইটি। তো এর মধ্যে যদি অ্যাসিডিক অ্যাসিড দেওয়া যায় তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে টসাইলেট বেরিয়ে গিয়ে অ্যাসিটেট ঢুকবে। এবার এটা যদি SN2 হয় তাহলে আমরা এখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট এক্সপেক্ট করবো, এবং সেখানে ইনভার্সন অফ কনফিগারেশন পাওয়া যাবে। আর যদি এখানে SN1 হয় তাহলে আমাদের মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যাবে, এবং সেই মিক্সচার অফ প্রোডাক্টে আমাদের এই সেন্টারটায় আমরা রেসিমাইজেশন দেখব। হাউএভার অ্যাকচুয়ালি এখানে স্টিরিওকেমিস্ট্রিটা বেশ অদ্ভুত। এখানে দুটো প্রোডাক্ট পাওয়া যায়, অপটিক্যালি অ্যাক্টিভ 3O টসাইলেট থেকে আমরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ রেসিমিক মিক্সচার অফ 3O অ্যাসিটেটস পাচ্ছি, বাট দ্যাট গোজ টু শো যে সেখানে একটা রিঅ্যারেঞ্জমেন্টও ইনভলভ হয়েছে, কারণ ফিনাইল আগে যে কার্বনের ওপরে ছিল এখন প্রোডাক্টে ফিনাইল সেই কার্বনের ওপরে, একটা প্রোডাক্টে কিন্তু সেই কার্বনের ওপরে আর নেই। আমরা যদি এইখান থেকে এইটা দেখি তাহলে বেসিক্যালি উই হ্যাভ আ রিটেনশন হিয়ার, অ্যান্ড এইখানে ফিনাইল যেখানে ছিল সেখানেই রয়ে গেছে, হুইচ ইজ আনইউজুয়াল। তার কারণ যদি এখানে SN2 হতো তাহলে আমরা এখানে ইনভার্সন এক্সপেক্ট করতাম, আর যদি SN1 হতো তাহলে আমরা রেসিমাইজেশন এক্সপেক্ট করতাম, কিন্তু আমরা কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের আউটকামটা পাচ্ছি না। পাশের কম্পাউন্ডটা যেটা নাকি এটা রেনানসিওমার, সেটা আরও মারাত্মক। এই মলিকিউলটাকে যদি আমি এই দিকে ঘুরিয়ে আঁকি তাহলে এই সেন্টারেও ইনভার্সন হয়েছে, আবার এই সেন্টারেও ইনভার্সন হয়েছে, মানে যে সেন্টারের রিয়াকশান হওয়ার কোনো কথাই ছিল না এই সেন্টারটায় তো নর্মালি রিয়াকশান হওয়ার কথা নয়, অ্যাজ ইফ সেই সেন্টারেও ইনভার্সন হয়ে গেছে। তো এটা হলো কী করে? সেটা ব্যাখ্যা করতে গিয়ে নেইবারিং গ্রুপ পার্টিসিপেশনের কনসেপ্ট উঠে আসে, এবং এই 3O আইসোমারের এই যে ফিনাইলটা সেটা একটা পার্টিকুলার কনফার্মেশানে এই OTS-এর অ্যান্টি করে এঁকে আমরা দেখাতে পারি যে তার মোবাইল পাই ইলেকট্রনের থ্রু দিয়ে সেটা ফেনোনিয়াম আয়ন তৈরি করে। এবং এই 3O আইসোমারটা অপটিক্যালি অ্যাক্টিভ হলেও এর ফেনোনিয়াম আয়নটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এখান দিয়ে সিগমা প্লেন ড্র করা যায়। আর এই ফেনোনিয়াম আয়নের এই দুটো C2 আর C3 দুটো কার্বনের উপরই অ্যাসিটিক অ্যাসিডের অ্যাটাক করা সম্ভব। আগে ফিনাইল 3 নম্বর কার্বনে ছিল, কিন্তু এখন কিন্তু ফিনাইল 2 নম্বর 3 নম্বর দুটোর সাথে সাইমালটেনিয়াসলি জুড়ে রয়েছে। যখন C2-র ওপর অ্যাটাক হবে তখন আমরা এই কম্পাউন্ডটা পাবো,
ফিনাইল আগে যেখানে ছিল সেখানেই ফিরে যাবে, এবং যেহেতু ফিনাইল একবার এখানে অ্যাটাক করেছে, অর্থাৎ ফার্স্টে ইনভার্সন হলো এই সেন্টারটায় C2-তে, তারপরে আবার অ্যাসিটিক অ্যাসিড অ্যাটাক করলো, তাহলে সেকেন্ড ইনভার্সন হলো C2-তে, তার মানে ডবল ইনভার্সন মানে রিটেনশন, অর্থাৎ C2 এবং C3, C2 আর C3 দু জায়গাতেই আমরা রিটেনশন পেলাম। আবার যদি C3-তে অ্যাসিটিক অ্যাসিড অ্যাটাক করে তাহলে ফিনাইল C2-তে চলে যাবে আর C3-তে অ্যাসিটেট আসবে, অর্থাৎ এই কার্বনটাতেও আমরা ইনভার্সন পাবো, আর এই কার্বনটাতেও যেখানে একটা অ্যাঙ্কাইমেরিক অ্যাসিস্ট্যান্সের থ্রু দিয়ে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হয়েছে সেখানেও আমরা ইনভার্সন পাবো। এই দুটো কম্পাউন্ড একে অপরের মিরর ইমেজ, এবং যেহেতু এই মলিকিউলটা একাইরাল, অ্যাসিটিক অ্যাসিডের এর C2 বা C3-তে অ্যাটাক করার কোনো প্রেফারেন্স নেই, তাহলে 50-50 অ্যামাউন্টে তৈরি হবে এবং এরা একটা রেসিমিক মিক্সচার, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তো অফকোর্স এই প্রোডাক্টটা অ্যারাইজ করছে ডিউ টু রিঅ্যারেঞ্জমেন্ট অ্যান্ড আ ওয়াগনার-মিরউইন শিফট ভায়া দি ফেনোনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট। তুমি যদি অপটিক্যালি অ্যাক্টিভ এরাইথ্রোটসাইলেট নাও তাহলে সেখানে অপটিক্যালি অ্যাক্টিভ এরাইথ্রো অ্যাসিটেট তৈরি হবে। এরাইথ্রো আইসোমারটা অপটিক্যালি অ্যাক্টিভ, এক্ষেত্রেও তুমি ফিনাইল আর ওটিএসকে আলাদা অ্যান্টি করে আঁকতে পারো, সেখানে এনজিপি অ্যালাউ করলে ফেনোনিয়াম আয়ন যেটা তৈরি হবে সেটা কিন্তু অ্যাকাইরাল হবে না, এটা কাইরাল হবে। এবং এখানেও তুমি যদি C2-তে অ্যাটাক করো বা C3-তে অ্যাটাক করো, দুটো ক্ষেত্রেই দেখা যাবে যে একই প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং সেটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, তার এননসিওমারটা তৈরি হচ্ছে না। সেটা তুমি বাড়িতে করে দেখতে পারো যে মিলছে কিনা। যখন C2-তে অ্যাটাক করছে তখন রিটেনশন এট বোথ কার্বন, আর যখন C3-তে অ্যাটাক করছে তখন ইনভার্সন এট বোথ কার্বন, বাট দোজ টু লিড টু দ্য সেম কম্পাউন্ড। কাজে এখানে অপটিক্যালি অ্যাক্টিভ এরাইথ্রোটসাইলেট থেকে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ এরাইথ্রো অ্যাসিটেট পাবো, হোয়ারাজ এখানে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ থ্রিওটসাইলেট থেকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ রেসিমিক মিক্সচার অফ থ্রিও অ্যাসিডেটস পাচ্ছি। তো এটাকে ব্যাখ্যা করতে গেলে একমাত্র ফেনোনিয়াম আয়নের কনসেপ্ট দিতে হবে, এবং এটা এখানে ইম্পর্ট্যান্ট, তার কারণ ওয়ান অফ দ্য প্রোডাক্ট ইজ অ্যারাইজিং আউট অফ 1-2 শিফট অফ আ ফিনাইল গ্রুপ ভায়া ফেনোনিয়াম আয়ন। সেই জন্য আমরা ওয়াগনার-মিরউইন পড়ার সময় এটা পড়ছি। যদি লিভিং গ্রুপটা অনেক ভালো হয়, এমন লিভিং গ্রুপ যদি হয় যে সুপার লিভিং গ্রুপ, তাহলে এনজিপির টেন্ডেন্সিটা খানিকটা ডিক্রিজ করে যায় এবং তখন যে পারে মাইগ্রেট করে, কারণ সিলেক্টিভিটির ব্যাপারটা অত থাকে না। যেমন ফিনাইল, মিথাইল আর হাইড্রোজেন, এই তিনটের মধ্যে যদি মাইগ্রেটরি অ্যাপটিচিউড ধরা হয় তাহলে ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিচিউড বেশি, কিন্তু এই কম্পাউন্ডে যদি তুমি ডেমজেন অফ করো, এখানে তুমি NH2 রেখেছো, তাহলে প্রাইমারি অ্যামিন, তাহলে NH2 থেকে N2+ হলো ডাইওটাইজেশন করলে এখানে তুমি সব রকম প্রোডাক্টই পাবে। অর্থাৎ একটা ফার্স্ট প্রোডাক্ট পেয়েছো যেখানে ফিনাইল মাইগ্রেট করেছে, ফিনাইল মাইগ্রেট করে এইখানে কার্বোক্যাটায়ন হয়েছে, তাহলে এখানে ওয়াটার অ্যাটাক করেছে বা অ্যাসিটিক অ্যাসিড অ্যাটাক করেছে, ফলে OAC হয়েছে। মিথাইল মাইগ্রেট করেছে, তাহলে মিথাইল যদি মাইগ্রেট করে তাহলে এখানে ফিনাইল আর হাইড্রোজেন পড়ে থাকবে, এখানে প্লাস চার্জ হবে, তাহলে এখানে অ্যাসিটেট হয়েছে। আবার হাইড্রোজেনও মাইগ্রেট করতে পারে। তো দিস ইজ এ ডেমজেন অফ রিঅ্যারেঞ্জমেন্ট হোয়ার এভরিথিং ক্যান মাইগ্রেট। সিমিলারলি আমরা যদি এরকম কোনো টসাইলেট টাইপের কোনো গ্রুপ নিই, তাহলে টসাইলেট গ্রুপ নিলে সেটাকে বেঞ্জিন মিডিয়ামে হিট করছি, সেখানে আমরা একটা অ্যালকিন পাচ্ছি যেখানে ফিনাইল মাইগ্রেশন হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ ফিনাইল আগে দুটো মিথাইলওয়ালা কার্বনের সঙ্গে ছিল, এখন আর কারোর সঙ্গে নেই, সে নিজের ছেড়ে চলে এসছে। তাহলে এখানে ফেনোনিয়াম আয়ন তৈরি হয়েছিল এবং ফেনোনিয়াম আয়ন তৈরি হওয়ার পর তারপর সেটা স্পেসিফিক্যালি এই বন্ডটা ভেঙে অ্যারোমাটিসিটি গেন করেছে, তার কারণ এখানে ফেনোনিয়াম আয়ন যে কার্বোক্যাটায়নের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকতে পারে সেটা টার্সিয়ারি, আর টার্সিয়ারি যদি হয় তাহলে সেটা রিলেটিভলি স্টেবল, তার ফলে আমরা এখানে এই কার্বোক্যাটায়নটা পেতে পারি। এবং এখানে কোনো যেহেতু পাওয়ারফুল নিউক্লিওফাইল কিছু নেই, প্র্যাকটিক্যালি কোনো নিউক্লিওফাইল নেই, তাহলে এখানে একটা অ্যাসিড বেস রিয়াকশান হয়ে এখানে ফিনাইলের সঙ্গে কনজুগেটেড একটা ডাবল বন্ড তৈরি হয়েছে। বাট যদি এই ধরনেরই সিস্টেম কিন্তু একটু আলাদা, এরকম একটা অ্যালকিনকে নেওয়া যায়, তার মধ্যে যদি H2SO4 দিয়ে হিট করা হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ফিনাইলও মাইগ্রেট করছে এবং মিথাইলও মাইগ্রেট করছে। OTS তো ভালো লিভিং গ্রুপ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন এবং সেটা এক্সট্রিমলি ইলেকট্রন হাংরি। ফলে এই জায়গাতে যেহেতু যেখানে পার্টিকুলারলি কোনো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, সেখানে মিথাইলের মাইগ্রেশন আমরা দেখতেই পাচ্ছি না, সেখানে ফিনাইলই মাইগ্রেট করছে ভায়া phenonium ion, and that phenonium ion can exist in
equilibrium with a tertiary cation which leads to the alkene, but this alkene, this one, এটা যখন প্রোটোনেটেড হচ্ছে তখন এর সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, অ্যান্ড সেকেন্ডারি কার্বোক্যাটায়ন যেই তৈরি হলো তখন ও কিন্তু ইনডিসক্রিমিনেটলি পাশের কার্বন থেকে সাবস্টিটিউয়েন্টের অ্যাসিস্ট্যান্স চায়। ফিনাইল মাইগ্রেট করতে পারে, যদি ফিনাইল মাইগ্রেট করে তাহলে আমরা এই টারশিয়ারি কার্বোক্যাটায়ন পাবো এবং এখান থেকে আমরা এই অ্যালকিনটা পাবো, যেটা আমরা আগের বারও পাচ্ছিলাম। কিন্তু মিথাইল শিফটও হতে পারে। যদি মিথাইল শিফট হয় তাহলে আমরা একটা বেনজাইলিক অ্যান্ড টারশিয়ারি কার্বোক্যাটায়ন পাচ্ছি সেকেন্ডারি থেকে। সো দ্যাটস নট ব্যাড ইদার, এবং সেখানে আবার এই হাইড্রোজেনটা লুজ করে আমরা এখানে একটা অ্যালকিন পেতে পারি, যে অ্যালকিনটা আইসোটোপ লেভেলটা অবভিয়াসলি অন্য কার্বনে আছে। সো এখানে ফিনাইলের মাইগ্রেটেরই অ্যাপটিটিউড বেশি, কিন্তু ফিনাইল যদি মাইগ্রেট করে তাহলে কেবলমাত্র টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হয়। আবার এখানে মিথাইল যদি মাইগ্রেট করে তাহলে বেনজাইলিক অ্যান্ড টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হয়, হুইচ ইজ মোর স্টেবল দ্যান অর্ডিনারি টারশিয়ারি কার্বোক্যাটায়ন্স। এখানে ইনডিসক্রিমিনেটলি মিথাইল ফিনাইলের সব মাইগ্রেশন পসিবল, বিকজ এইখানটায় যে প্লাস চার্জটা আছে সেটা একটা ইলেকট্রন হাঙ্গার শো করছে, যেটা আমরা এই কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখানে আবার সেই রিইটারেট করা যায় যে যদি লিভিং গ্রুপটা খুব ভালো হয়ে যায় এবং লিভিং গ্রুপ ভালো হওয়ার ফলে যদি এখানে প্লাস চার্জ কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে মিক্সচার অফ প্রোডাক্ট হয়েও যেতেও পারে। কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট, মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন ইজ সাচ এ ভার্সেটাইল রিয়াকশন, যে এবং সেখানে কোনো টাইমে সেটা সিনথেটিক কেমিস্টদের কাছে ভীষণ বড় চ্যালেঞ্জ নিয়ে আসে, বিকজ ইট কাইন্ড অফ লিডস টু মিক্সচার অফ প্রোডাক্টস, যে ওইটার ব্যাপারে আমাদের সারাক্ষণ সতর্ক থাকতে হয়। সো দিস মাচ ফর আওয়ার ওয়াগনার-মিরুইন রিঅ্যারেঞ্জমেন্ট। কিন্তু এর পরেও আরও কতগুলো রিঅ্যারেঞ্জমেন্ট আছে যেখানে সব ক্ষেত্রেই দ্য মাইগ্রেটিং গ্রুপ মাইগ্রেটস ফ্রম কার্বন টু অ্যানাদার ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, যেমন বেঞ্জিলিক অ্যাসিড রিঅ্যারেঞ্জমেন্ট, যেমন আর্ন-ডাইস্টার্ট রিয়াকশন যেখানে উলফ রিঅ্যারেঞ্জমেন্ট আছে, অ্যান্ড অলসো ইউ হ্যাভ ডাইনোন-ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড ফাইনালি দ্য পিনাকল-পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, যেটা একটা অনেক ভার্সেটাইল বড় জায়গা। উই উইল ডিসকাস দেম ওয়ান বাই ওয়ান, বাট আওয়ার ওয়াগনার-মিরুইনের ডিসকাশন আপাতত এই অবধি। So I thank you for your patience, and I'll be seeing you in the next one.